নমস্কার, আমি সন্দীপ ভট্টাচার্য। চশমা টিউটোরিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে একটা বিশেষ পর্বের আলোচনা করা হবে। দেখুন, আজকের ডেটে সুগার নেই এমন মানুষের সন্ধান পাওয়া প্রায় অসম্ভব হতে চলেছে। নানা রকম কারণে, মানসিক দুশ্চিন্তা, শারীরিক বিভিন্ন সমস্যার জন্য সুগার শরীরে আসা যখন শুরু হয়ে যায়, শরীরের নানা রকম অঙ্গ প্রত্যঙ্গেরও ক্ষতি হতে থাকে। এই ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে চোখের ওপর এবং কিডনির ওপরে। আমরা চোখের বিষয়ে যেহেতু আমাদের চ্যানেলের বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেই কারণে আমরা চোখের ওপর সুগারের ক্ষতিকর প্রভাব কতটা তা জানার জন্য ডক্টর অমলেশ পান্ডার কাছে পৌঁছে যাব। তার কাছ থেকেই জেনে নেব সুগার কিভাবে আসে, সুগার কিভাবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খারাপ করে এবং সুগারের ফলে চোখের ক্ষতি কিভাবে শুরু হয় এবং তা প্রতিরোধ করার সর্বোত্তম উপায় কী কী। আমরা চলে যাব ডক্টর অমলেশ পান্ডার কাছে। উনি একজন প্রখ্যাত সার্জন। ডাক্তারবাবুর কাছে আমার একটা প্রশ্ন রাখা রইল যে শুরুতে ডাক্তারবাবু, সুগার যাদের হয় তারা কি ধরনের সাবধানতা নিতে পারবে, আর বেশি সুগার হয়ে গেলে তাদের কি কি সমস্যা আসতে পারে এবং তার চিকিৎসা কি? আচ্ছা, যেটা বলার মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা এখনকার যুগে যেটা দেখছি, প্রচুর মানুষ, আগে যেমন হাই প্রেশারে ভুগতেন, এখন প্রচুর মানুষ ডায়াবেটিসে ভুগছেন। হ্যাঁ, তার মধ্যে এমনটাই বলা হয় যে যতটা ডায়াগনোসড পেশেন্ট আছে তার থেকে অনেক বেশি 3 টাইমস পেশেন্ট হয়তো আনডায়াগনোসড পেশেন্ট আছেন। মানে সুগার আছে শরীরে কিন্তু তিনি নিজে জানেন না, কেননা সুগারের প্রথম দিকের যখন ধরা পড়েনি তখন সাইন সিমটমগুলো এমনই থাকে যে মানুষ বুঝতে পারেন না, মানে অনেকটা দেরিতে ধরা পড়ে যায়। এই জন্য এখন কি হয়েছে, এখন অনেক রুটিন আফটার 40 ইয়ার্স, আরও কম বয়সেও হয়। বিশেষ করে ডায়াবেটিস তো দু রকমের, একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস আর একটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তো ইনসুলিন ডিপেন্ডেন্ট যেটা, সেটা অনেক সময় কম বয়সীদের ক্ষেত্রেও ধরা পড়ে, মানে বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যেতে পারে। 8 বছর, 10 বছর, 12 বছর, 17 বছর এরকম হতে পারে। আর ইনসুলিন ছাড়া যেটা, সেটা একটু পরের দিকে ডেভেলপ করে আর কি। তো ওই জন্য এখন আমরা আফটার 40 যেমন রুটিন ইসিজি করি, একটা ফাস্টিং সুগার, পিপি সুগার, আমরা নিজেরাও এখন ডাক্তারবাবু না করলেও হয়তো মানুষের মধ্যে সচেতনতা এমনই এসছে যে আমরা সেটা টেস্ট করে দেখিনি। এবার হয়তো ধরা পড়লো, তখন তো ডাক্তারবাবুর কাছে গেলেন, মেডিসিনের ডাক্তারবাবু ইনিশিয়ালি যদি কম ইয়ের মধ্যে থাকে, প্রথমে হয়তো বলবেন যে ডায়েট চার্ট করে দিলেন যে এটা সেইভাবে আর কি, মানে যতটা খাওয়া দরকার। ডায়াবেটিস আসলে কিন্তু একটা ক্যালোরি ডিপেন্ডেন্ট ডিজিজ। সুগার ধরা পড়লো মানে যে তিনি একদমই সুগারের কিছু খেতে পারবেন না এরম নয়, কিন্তু ধরুন একটা মানুষের শরীর অনুযায়ী যতটা তার সারাদিনের দরকার ক্যালোরি, তো সেই ক্যালোরিটা ফিক্স সেই মানুষের জন্য, সুগার পেশেন্টের জন্য বেড়ে গেলে। হ্যাঁ, এবার হয়তো ধরা গেল যে সারাদিনে তার 2000 ক্যালোরি দরকার, কিন্তু সে একদিনে 2টো রসগোল্লা আর একটা সিঙ্গারা খেয়ে যদি 1500 ক্যালোরি খেয়েই ফেললো, তাহলে সারাদিনে তাকে আর 500 ক্যালোরি খেতে হবে। তো সেটা তো সম্ভব নয়। তো সেই কারণেই আর কি বলা হয় যে চিনি ছাড়া চা খাবেন, কি মিষ্টি কম খাবেন, বা মাটির তলা জিনিস কম খাবেন, এইগুলো বলা হয়। কিন্তু আসল হচ্ছে গিয়ে ক্যালোরি, মানে যে আমার যে যে খাদ্যের প্রতিটার ক্যালোরি গুণ আছে সেই অনুযায়ী আমাকে খাবার খেতে হবে। যাই হোক, এবার সুগার ধরা পড়ে যাওয়ার পরে সেই পেশেন্টের চোখের উপরে প্রভাব কতটা পড়ে? এবার চোখের ডাক্তার হিসেবে যেমন আমার এটা অবশ্যই বলা যেটা দরকার যে চোখে মানে সুগারের কারণে 3টে জিনিস খুব তাড়াতাড়ি শরীরের মধ্যে এফেক্ট করে। তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে আমাদের এই চোখ, 2 নম্বর হচ্ছে গিয়ে হার্ট, আর একটা কিডনি। এই 3টেকে ভালো রাখতে হবে, তার মধ্যে চোখটা অন্যতম গুরুত্বপূর্ণ। ওই জন্য আমরা যারা সুগার পেশেন্টদের পাই, মেডিসিনের ডাক্তারবাবুরা যখন অনেক দিনের জন্য সুগারের চিকিৎসা যে মানুষকে করছেন তাদের বলেন যে হ্যাঁ, আপনি রেটিনাটা একবার চেক আপ করিয়ে নেবেন।
চোখের ডাক্তারবাবুকে দেখিয়ে, শুধু তো পাওয়ারের সমস্যা নয়, সুগারের কারণে কি হতে পারে? সুগারের কারণে এটা হতে পারে যে আমাদের যেমন রেটিনাতে অসংখ্য সূক্ষ্ম শিরা আছে, সেই শিরাগুলো ছিঁড়ে অল্প অল্প রক্ত জমে যায়। যে জায়গা দিয়ে আমরা দেখতে ভালো পাই, ম্যাকুলা, সেখানে অনেক সময় জল জমে। পুরনো হয়তো মানুষ বুঝতে পারলো না, দুটো চোখের মধ্যে একটা চোখ হয়তো খারাপ হলো, কিন্তু যেহেতু দু চোখে দেখছে বলে হয়তো বুঝতে পারলো না, ওই চোখের দৃষ্টি কম হয়ে গেল। ওই জন্য সুগার পেশেন্টদের রুটিন আই চেক আপটা খুব দরকার। যখনই ধরা পড়লো সুগার, তখন একবার আই চেক আপ হওয়াটা দরকার। সেটা দৃষ্টি থেকে শুরু হবে, তার দৃষ্টি ঠিক আছে কিনা, চশমার পাওয়ার লাগবে কিনা, সেটার পরে দরকার আমাকে মনি বড় করে পিউপিল ডাইলেট করে অরিজিনাল রেটিনাটা ঠিক আছে কিনা। হ্যাঁ, রেটিনা চেক আপটা মাস্ট। কেননা সেটা দেখলে বোঝা যাবে যে কোনো রকম অল্প যদি খারাপ কিছু হচ্ছে, তাহলে আমাকে প্রিভেনশনের জায়গা আছে, বেশি খারাপের থেকে আমি রোগটাকে প্রতিরোধ করতে পারি। তো ওই জন্য এখনকার যা নতুন গাইডলাইন, সেটা হচ্ছে সুগার ধরা পড়লো, একবার রেটিনা চেক আপ হলো, যদি দেখা গেল রেটিনা ভালো আছে, তাহলে আপনাকে প্রতি 2 বছর পর পর রুটিনলি চেক আপ করতে হবে, যদি মাঝখানে কোনো অসুবিধে তার না হয়। 2 নম্বর, যদি দেখা গেল অল্প স্বল্প খারাপ আছে, মানে অল্প কোথাও রক্ত জমেছে বা চোখের রেটিনায় অল্প জল জমেছে, তখন সেটা কি করতে হবে? প্রতি বছরে চেক আপ করতে হবে। আরো বেশি খারাপ থাকলে 6 মাস পর পর, খুব বেশি খারাপ থাকলে 3 মাস। কিন্তু খুব বেশি খারাপ থাকা মানে হচ্ছে গিয়ে তার দৃষ্টিশক্তিও সাথে কম থাকবে। আচ্ছা, ঠিক আছে। 2 নম্বর, সুগারের ক্ষেত্রে আরো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে ডিউরেশন অফ সুগার, কত দিন ধরে সুগার আছে, এবং সুগারটা কন্ট্রোলড আছে কিনা বা ফ্লাকচুয়েটিং সুগার কিনা, মানে কখনো খুব 400-500 হয়ে যাচ্ছে, আবার কখনো। তো সুগার কন্ট্রোল রাখা, আইডিয়ালি পিপি সুগারটা 180 থেকে 200 নিচে যেন অবশ্যই থাকে, এবং ফাস্টিং সুগারটা মোটামুটি 140 থেকে 120 নিচে থাকলে ভালো। এবার মেইন যেটা হচ্ছে, হয়তো দেখা গেল সুগারের কারণে কোথাও রক্ত জমেছে বা রেটিনাতে জল জমেছে, তাহলে ওকে স্ক্যান করতে হবে, ওসিটি করে দেখতে হবে কতটা জল বা কোথায় গিয়ে। তাহলে এখন নতুন চিকিৎসা পদ্ধতিতে চোখের ইনজেকশন দেওয়ার রয়েছে, যেগুলো এখন আমরা বিভাসিজুম্যাব এরকম, কিন্তু যদিও ইনজেকশনগুলো খুব কস্টলি, একটা ইনজেকশনই প্রায় 15-25 এরকম করে দাম। এবং একটা সরকারি, হ্যাঁ, কিছু সরকারি হাসপাতালে, যেমন মেডিকেল কলেজে, মানে যেটা আমাদের রিজিওনাল ইনস্টিটিউট অফ আই অপথলমোলজি, যেটা মেডিকেল কলেজে, ওখানে এগুলো বিনা পয়সাতে পাওয়া যায়। তো সেইগুলো আপনার যদি দরকার পড়ে সেগুলো করতে হবে। যদি দেখা গেল খুব বেশি রেটিনা খারাপ আছে, তাহলে অনেক সময় লেজার করে সেইগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়। গ্লকোমার সাথে কি সুগারের কোনো মিল আছে কোথাও? গ্লকোমার সাথে মিল আছে বলতে, গ্লকোমা টোটালি ডিফারেন্ট এবং সুগার একটা থাকলে তার প্রেসিপিটেশন হতে পারে, কেননা প্রেজেন্টেশন অনেক সময় একই রকম। গ্লকোমাতে কি হয়, অনেক সময় দেখা মানুষ চট করে বুঝতে পারবে না, কিন্তু মানুষের সবসময় যে চোখে ব্যথা হবে, সেটা তো চোখের প্রেশার খুব বেশি হলে তবে হবে, না হলে অল্পতে বোঝা যাবে না। তো রুটিনেই যখন ডায়াবেটিসের চেক আপ হবে, তখন আমাদের অপটিক নার্ভটাও দেখা হয়ে যাবে যে না, গ্লোকোমার আর্লি কিছু সাইন্স আছে কিনা। যদি থাকে তাহলে ওসিটি আরএনএফএল থিকনেস করলে সেটা বোঝা যাবে, আর্লি পেরিমেট্রি করলে বোঝা যাবে যে তার কোনো পেরিফেরাল ফিল্ড অফ ভিশনের চেঞ্জ হচ্ছে কিনা। বাকি চোখের প্রেশার তো সাথে মাপতেই হবে। আর ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ গ্লাস হচ্ছে কিনা, খুব কম সময়ের মধ্যে হয়তো পেশেন্ট এসে বললো যে আমি এই 3 মাস আগেই পাওয়ার চেক করলাম, কি 6 মাস আগেই পাওয়ার চেক করলাম, তো আমার আবার পাওয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটা কেন হচ্ছে, সেটার একটা কিন্তু আর্লি সাইন গ্লোকোমার হতে পারে। তো সুগার পেশেন্ট, ওই জন্য যখনই কোনো সুগার পেশেন্ট থাকবেন, যারা লং স্ট্যান্ডিং হোক বা আর্লি হোক, যদি দেখা যাচ্ছে যে তার হঠাৎ করে দৃষ্টি কম হয়ে যাচ্ছে, তাহলে রেটিনা চেক আপটা মাস্ট। তাহলে সুগার পেশেন্টের রুটিন চেক আপটা ঠিক কতদিন বাদে বাদে? ওই যে বললাম, যদি প্রথমবারে ধরা পড়লো সুগার, তখনই একবার হওয়া উচিত গাইডলাইন অনুযায়ী। এবার দেখা গেল রিপোর্ট ভালো আছে, তাহলে 2 বছর পর পর। যদি দেখা গেল অল্প স্বল্প রেটিনাতে কিন্তু খারাপ কিছু পাওয়া গেল প্রথম চেক আপে, তাহলে বলতে হবে যে প্রতি বছর করতে হবে। আরো বেশি খারাপ থাকলে সেটা 6 মাস পর পর, 3 মাস পর পর করতে হবে। ঠিক আছে, আজকে আমরা সুগারের এই পর্যন্ত আমরা জানলাম যে সুগার থাকলে কিভাবে সুগার নিয়ন্ত্রণ রেখে কিভাবে চোখের যত্ন নেবেন, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের
গ্যাপে গ্যাপে চোখটা রেগুলার চেক আপ করে রাখবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।